প্রিয় ছাত্ররা কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকে আমার পড়ার বিষয় হচ্ছে অনার্স প্রথম বর্ষের প্রাকৃতিক ভূগোল সাথে পরিচিত কোড নাম্বার 1002 এর ষষ্ঠ অধ্যায়, যার একটি অংশ হচ্ছে বাড়িপাত। বাড়িপাত কি? বাড়ি হচ্ছে পানি, পাত হচ্ছে পতন। সাধারণ কথায় বাড়ির পতনটিকেই বলা হয় বাড়িপাত। তাহলে কি শুধু আমরা এটুকু জানবো? না, তা ঠিক না। আমরা বাড়িপাত কি সেটা জেনে নেই ভালো করে। জলীয় বাষ্পপূর্ণ বায়ু শীতল বায়ুর সংস্পর্শে আসলে, কাছাকাছি আসলে তা শিশিরাঙ্কে পৌঁছায়। এই শিশিরাঙ্ক সম্পূর্ণ বায়ু আরও ঠান্ডা হয়ে মাধ্যাকর্ষণ টানে পৃথিবীতে ভিন্নভাবে নেমে আসে, এটাকেই বলা হয় বাড়িপাত। তুষারপাত, শিশির, কুয়াশা, মেঘ, বৃষ্টিপাত, তুষারবর্ষ, শিলাবৃষ্টি এসবই হচ্ছে বাড়িপাতের অন্তর্গত। আমি কি কি বলেছি ভালো করে শোনো। তুষারপাত, শিলাবৃষ্টি, মেঘ, কুয়াশা, বৃষ্টিপাত, তারপরে হচ্ছে তুষার কার্য, সবই হচ্ছে বাড়িপাতের অংশ। তাহলে আমরা জানলাম বাড়িপাতটা কি। এই বাড়িপাতের মধ্যে আমরা বিশেষ করে পড়ব বৃষ্টিপাত, মেঘ এবং কুয়াশা। আজকে আমি তোমাদের বৃষ্টিপাতটি ভালো করে জানাবো। রেইনফল বা বৃষ্টিপাত। বৃষ্টিপাত কি? আমরা জানি বায়ুতে ভাসমান মেঘে অসংখ্য পানিকণা থাকে। এই যে পানিকণা, ক্ষুদ্র ক্ষুদ্র পানিকণা আরও বেশি অধিক শীতল হলে আরও জমাটবদ্ধ হয়ে ঘনীভূত হয়। এই ঘনীভূত মেঘ যখনই ভারী হয় তখনই পানির কণা রূপে মাধ্যাকর্ষণ রূপ টানে পৃথিবীতে নেমে আসে পানি রূপে। এই পানি রূপে মাধ্যাকর্ষণ রূপে টানে পৃথিবীতে নেমে আসাকে বলা হয়েছে বৃষ্টিপাত। বৃষ্টিপাত সংগঠিত কিরূপে সংগঠিত হয়? বৃষ্টিপাত সংগঠিত হবার কারণ মূলত হচ্ছে দুটো। এক, জলীয় বাষ্পপূর্ণ মেঘ, দুই, মেঘকে শীতল করার ব্যবস্থা। অর্থাৎ মেঘ জলীয় বাষ্পপূর্ণ হতে হবে সেটি, এবং এই জলীয় বাষ্পপূর্ণ মেঘ আরও বেশি শীতল হওয়ার জন্য ঊর্ধ্বে গমন করতে হবে। তাহলেই বৃষ্টিপাত সংঘটিত হবে এবং পরবর্তীতে সেটি বৃষ্টিরূপে অধিক ভারী হওয়ার ফলে পানি রূপে ভূপৃষ্ঠে নেমে আসবে। বৃষ্টিপাত নিয়ন্ত্রণকারী উপাদানসমূহ। কি কি উপাদান দ্বারা বৃষ্টিপাত নিয়ন্ত্রিত হয়? এক, নিরক্ষরেখার সান্নিধ্য। দুই, সমুদ্রের সান্নিধ্য। তিন, পর্বতের অবস্থান। চার, বায়ুপ্রবাহের দিক। পাঁচ, অরণ্যের অবস্থান। ছয়, উষ্ণ স্রোতের প্রভাব। নিরক্ষরেখার সান্নিধ্য। তোমরা জানো যে সূর্য সারা বছর নিরক্ষরেখার উপর লম্বভাবে কিরণ দেয়, তাই ওই অঞ্চলে জলীয় বাষ্প অর্থাৎ পানির বাষ্পীভবনের হারও বেশি। তাহলে পানিতে যদি বাষ্পীভবনের হার বেশি থাকে তাহলে অবশ্যই বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি হবে। তাই জলীয় বাষ্পের পরিমাণ বেশি হওয়ায় ওই অঞ্চলে নিরক্ষীয় অঞ্চলে সারা বছরই পরিচলন বৃষ্টিপাত ঘটে থাকে। সমুদ্রের সান্নিধ্য। পৃথিবীর যে অঞ্চলে সমুদ্র আছে সে অঞ্চলে বাষ্পীপাত সহজেই সংঘটিত হয় বেশি। এই সমুদ্র সান্নিধ্য অন্য অঞ্চলে তাই বৃষ্টিপাতও হয় বেশি। পর্বতের অবস্থান। জলীয় বাষ্পপূর্ণ বায়ু কোনো পর্বত বা উচ্চ স্থানে বাধাপ্রাপ্ত হয়ে বৃষ্টিপাত সংঘটিত ঘটায়। বাংলাদেশে মৌসুমি বায়ু এর একটি উৎকৃষ্ট উদাহরণ। আমাদের জুন মাসের 15 তারিখ থেকে মৌসুমি বায়ুর যে অবস্থান আমরা বলি চলে আসে বা নিম্নচাপ হওয়ার মাধ্যমে মৌসুমি বায়ু আমাদের দেশে প্রবেশ করে, তা হিমালয় পর্বতে বাধাপ্রাপ্ত হয়ে প্রচুর বৃষ্টিপাত এই অঞ্চলে সংঘটিত করায়। বায়ু প্রবাহের দিক। বায়ু কোন দিক থেকে প্রবাহিত হবে?
জলীয় বাষ্পপূর্ণ বায়ু সমুদ্র থেকে যখন স্থলভাগের দিকে যায় তখন সেই অঞ্চলে গিয়ে সে আরও বেশি সম্পৃক্ততা লাভ করে বৃষ্টিপাত সংঘটিত হয়, এবং যত সে উপকূল থেকে ভিতরের দিকে যাবে ততই তার এই বৃষ্টিপাতের পরিমাণ ধীরে ধীরে কমতে থাকবে। অরণ্যের অবস্থা, পৃথিবীর যে স্থানে অরণ্য বা বনভূমি আছে সেই স্থানে অবশ্যই বৃষ্টিপাত বেশি হবে, কারণ অরণ্যতে প্রস্বেদনের হারটি বেশি। উদ্ভিদ সর্বদাই প্রস্বেদন প্রক্রিয়া পরিচালিত প্রস্বেদনের মাধ্যমে জলীয় বাষ্প ছেড়ে দেয় তার পত্ররন্ধ্রের মাধ্যমে। সেই জলীয় বাষ্পপূর্ণ বায়ু আর আগত যে উষ্ণ বায়ু, সেই বায়ুর সংস্পর্শে সাধারণত অরণ্যে বৃষ্টিপাত সংঘটিত হয়ে থাকে। উষ্ণ স্রোতের প্রভাব, যে অঞ্চলে উষ্ণ স্রোত প্রবাহিত হবে, উষ্ণ স্রোত প্রবাহিত হওয়ার সময় সে প্রচুর জলীয় বাষ্প বহন করে নিয়ে যায়। এই জলীয় বাষ্পপূর্ণ বায়ু সে যেখান দিয়ে যাবে সেই অঞ্চলেই সে মূলত বৃষ্টিপাত ঘটাবে। অতএব উষ্ণ স্রোত যে অঞ্চল দিয়ে প্রবাহিত হবে সেই অঞ্চলেও বৃষ্টিপাত সংঘটিত হয়ে থাকে। বৃষ্টিপাতের শ্রেণীবিন্যাস, প্রকৃতি ও বৈশিষ্ট্য অনুসারে বৃষ্টিপাতকে প্রধানত 4 ভাগে ভাগ করা যায়। যেমন 1 পরিচলন বৃষ্টিপাত, 2 শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত, 3 সংঘর্ষ বৃষ্টিপাত, 4 ঘূর্ণিবাদ বৃষ্টিপাত। পরিচলন বৃষ্টিপাত, ভূপৃষ্ঠের তাপমাত্রা অত্যাধিক হলে বায়ুর জলীয় বাষ্প ক্ষমতা বায়ুর বাষ্পীভবনের ক্ষমতাটা কমে যায়। ভালো করে ছবিটার দিকে তাকাও, যদিও ভালো করে বোঝা যাচ্ছে না ছবিটি, হয়তো বোর্ডে আঁকলে আরো ভালো বোঝা যেত, কিন্তু ছবিটির দিকে তাকালে মনে হয় তোমরা বৃষ্টিপাতের শ্রেণী বিভাগটা বুঝতে পারবে। আমি প্রথমে যে বৃষ্টিপাত বলেছিলাম সেটা হচ্ছে পরিচলন বৃষ্টিপাত। পরিচলন প্রক্রিয়ায় যে বৃষ্টিপাত হয় সেটিকে বলা হয় পরিচলন বৃষ্টিপাত। ভূপৃষ্ঠের তাপমাত্রা অত্যাধিক হলে বায়ুর বাষ্পীভবনের ক্ষমতা বেড়ে যায়। এই বাষ্পীভবনের ক্ষমতা যখন বেড়ে যায় তখন জলীয় বাষ্পপূর্ণ বায়ু হালকা হয়ে উপরের দিকে আরও ঊর্ধ্বে উঠে যায়। ঊর্ধ্বে গিয়ে সে আরও বেশি কি হয়, সম্পৃক্ত হয় এবং ঠান্ডা হয়। তখনই সে পরিচলন প্রক্রিয়ায় বৃষ্টিপাত ঘটায়। এই যে এই প্রক্রিয়া, সেই প্রক্রিয়াকে বলা হয়েছে পরিচলন প্রক্রিয়ার বৃষ্টিপাত। সাধারণত নিরক্ষীয় অঞ্চলে সাধারণত 5 থেকে 10 থেকে 5 বা 10-এর মধ্যে এই অঞ্চলে প্রত্যেক দিন বিকেলে পরিচলন প্রক্রিয়ায় বৃষ্টিপাত হয়ে থাকে। নিরক্ষীয় অঞ্চলে সূর্য লম্বভাবে কিরণ দেয়, তোমরা জানো। এই যে লম্বভাবে কিরণ দেওয়া, তাহলে সেক্ষেত্রে সেখানে জলীয় বাষ্পের পরিমাণটাও বেশি বাতাসে থাকে। এই যে জলীয় বাষ্পের পরিমাণ বেশি, আবার নিরক্ষীয় অঞ্চলে বনভূমির পরিমাণও সাধারণত বেশি হয়ে থাকে। তাই তথায় জলভাগ আর অরণ্যের প্রাধান্য, আর এই যে সূর্যরশ্মির তির্যক পতন, বাষ্পীভবনের প্রক্রিয়াটা একেবারে শিশিরাঙ্কে গিয়ে পৌঁছায়, এবং প্রত্যেক দিন বিকেলবেলা একটা নির্দিষ্ট সময়ে দেখা যায় ওই অঞ্চলে পরিচলন বৃষ্টিপাত সংঘটিত হয়ে থাকে। পরিচলন প্রক্রিয়া বৃষ্টিপাত সাধারণত ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, সিঙ্গাপুর, শ্রীলঙ্কা, ব্রাজিলের আমাজন অববাহিকা এই অঞ্চলগুলোতে বেশ সংঘটিত হয়ে থাকে বেশি। এরপরের চিত্রটি দেখো, পর্বত দেখা যাচ্ছে, এখান থেকে পানি দেখা যাচ্ছে বাষ্পীভূত হয়ে উপরে উঠছে, এই অঞ্চলে ঘনীভূত হয়ে বৃষ্টিপাত ঘটাচ্ছে। পর্বত, শৈলোৎক্ষেপ, আমার দ্বিতীয় যেটি ছিল সেটি হচ্ছে শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত। শৈল হচ্ছেই পর্বত, তাহলে শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত কি বলছে? জলীয় বাষ্পপূর্ণ বায়ুর গতিপথে কোনো উঁচু স্থানে বাধাপ্রাপ্ত হলে সেইখানে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত ঘটায়। এই বৃষ্টিপাতকেই বলা হয় শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত। সাধারণত পর্বতের উঁচু ঢালে এরকম বাধাপ্রাপ্ত হয়ে বৃষ্টিপাত হয়। এই বৃষ্টিপাত হয় বলে একে শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত বলা হয়ে থাকে। আমাদের দেশে মৌসুমি বায়ু এভাবেই বৃষ্টিপাত সংঘটিত করায়। এর পর্বতের এক পাশে বৃষ্টিপাত হয়, যে পাশে বৃষ্টিপাত হয় সেটাকে বলা হয় প্রতিবাদ অঞ্চল। তার মানে এই দিকটা হচ্ছে প্রতিবাদ,
আর অন্যদিকে যখন জলীয় বাষ্প এই দিক থেকে সম্পূর্ণ বৃষ্টিপাত সংঘটিত হওয়ার পর অপর পাশে যখন যায় পাহাড়ে, তখন সেখানে মেঘে জলীয় বাষ্প কম থাকায় সেখানে বৃষ্টিপাত হয় নাই বললে চলে। তাই এই অঞ্চলকে অনুবাদ অঞ্চল বলা হয়ে থাকে। হিমালয়ের পাদদেশের অঞ্চল, আল্পস পর্বতের পাদদেশের অঞ্চল ঠিক এরকম করেই সাধারণত বৃষ্টিপাত সংঘটিত হয়ে থাকে। হচ্ছে সংঘর্ষ বৃষ্টিপাত। সংঘর্ষ মানে কি? ঝগড়া ফ্যাসাদ। তাহলে অবশ্যই দুটো পক্ষ থাকতে হবে। সেই দুই পক্ষের একটি হচ্ছে উষ্ণ আর্দ্র বায়ু, আর একটি হচ্ছে শীতল শুষ্ক বায়ু। শীত উষ্ণ ও সাধারণত নাতিশীতোষ্ণ অঞ্চলে উষ্ণ আর্দ্র বায়ু আর শীতল বায়ু যদি পাশাপাশি চলতে থাকে, তাহলে শীতল বায়ুর আঘাতে উষ্ণ বায়ু উপরের দিকে ঊর্ধ্বে গমন করে এবং তথায় গিয়ে সে আরও শীতল হয় এবং সম্পৃক্ত হয়। এই সম্পৃক্ত বায়ু আরও বেশি সম্পৃক্ত হয়ে ওই অঞ্চলে যে বৃষ্টিপাত সংঘটিত হয় সেটাকে বলা হয়েছে সংঘর্ষ বৃষ্টিপাত। সাধারণত দুটো বায়ু প্রাচীর সংলগ্ন, এরকম দুটো শীতল বায়ু আর উষ্ণ বায়ু প্রাচীর সংলগ্ন এলাকায় এ ধরনের বৃষ্টিপাত হয়ে থাকে। মধ্য অক্ষাংশে নাতিশীতোষ্ণ মণ্ডলে সাধারণত সংঘর্ষ বৃষ্টিপাত হয়ে থাকে। এর পরেরটি হচ্ছে ঘূর্ণিবাত বৃষ্টি। ঘূর্ণিবাত মানেই হচ্ছে ঘূর্ণনের মাধ্যমে বৃষ্টিপাত হয়। আচ্ছা, ঘূর্ণনেরটা কি? কোনো জলভাগের উপর নিম্নচাপ কেন্দ্রে সৃষ্টি হলে তথাকার বায়ু উষ্ণ থাকে আর ভূমি থেকে তখন শীতল বায়ু দ্রুত জলভাগের দিকে প্রবেশ করে। এই দুই বায়ু পাশাপাশি উঠতে থাকলে শুষ্ক বায়ু হালকা বলে দ্রুত শীতল বায়ুর উপরে প্রসারিত হয়। দুই বায়ুর যে ঘূর্ণের মাধ্যমে যে উপরে উঠে বৃষ্টিপাত সংঘটিত হয় তাকে ঘূর্ণিবাত বৃষ্টিপাত বলে। সাধারণত নাতিশীতোষ্ণ মধ্য অক্ষাংশীয় অঞ্চলেও এই ধরনের নিম্নচাপ কেন্দ্রের মাধ্যমে বৃষ্টিপাত হয়ে থাকে। বাংলাদেশে গ্রীষ্মকালে বঙ্গোপসাগরে এরূপ ঘূর্ণিবাত বৃষ্টিপাত হয়ে থাকে। এছাড়াও অন্যান্য বৃষ্টিপাতের মধ্যে রয়েছে হলো এছাড়া অন্যান্য বৃষ্টিপাত যেটা বলেছিলাম সেটি হচ্ছে আমি লিখে দেখালাম। উষ্ণ স্রোতজনিত বৃষ্টিপাত, নিয়ত বায়ু প্রবাহজনিত বৃষ্টিপাত, আগ্নেয় বৃষ্টিপাত, অরণ্য বৃষ্টিপাত, প্রতীপ ঘূর্ণিবাতজনিত বৃষ্টিপাত। উষ্ণ স্রোতজনিত বৃষ্টিপাত কি? উষ্ণ স্রোতের মাধ্যমে বাহিত জলীয় বাষ্পপূর্ণ বায়ু তার উপকূলীয় অঞ্চলে, যে অঞ্চল দিয়ে স্রোতটি প্রবাহিত হবে সেই অঞ্চলে যে বৃষ্টিপাত সংঘটিত হয় সেটাকে উষ্ণ স্রোতজনিত বৃষ্টিপাত বলা হয়ে থাকে। ব্রিটেন ও নরওয়ের উপকূলে যে বৃষ্টিপাত হয় সাধারণত উষ্ণ স্রোতজনিত বৃষ্টিপাত, যেটা উত্তর আটলান্টিক প্রবাহের উষ্ণ স্রোতের কারণে হয়ে থাকে। নিয়ত বায়ু প্রবাহজনিত বৃষ্টিপাত, সমুদ্র ভাগের উপর দিয়ে প্রবাহিত অয়ন ও প্রত্যয়ন বায়ু দ্বারা বাহিত জলীয় বাষ্পের মাধ্যমে যে বৃষ্টিপাত সংঘটিত হয় সেটাকে নিয়ত বায়ু প্রবাহজনিত বৃষ্টিপাত বলা হয়ে থাকে। আফ্রিকা, দক্ষিণ আমেরিকার উপকূলে সাধারণত নিয়ত বায়ু প্রবাহজনিত বৃষ্টিপাত হয়ে থাকে। আগ্নেয় বৃষ্টিপাত, আগ্নেয়গিরির অগ্নুৎপাতের সময় অনেক সময় জলীয় বাষ্পের ঘনীভবন থেকে যে বৃষ্টিপাত হয় তাকে বলা হয় আগ্নেয় বৃষ্টিপাত। তারপর হচ্ছে অরণ্য বৃষ্টিপাত। আমি আগেও বলেছি, এখনো বলছি, সুবিস্তৃত অরণ্যে বা বনভূমিতে উদ্ভিদের প্রশোধনের হার বেশি, তাই তথায় বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণও বেশি। এই জলীয় বাষ্পের বিজ্জলিত কারণে যে বৃষ্টিপাত হয় সেটাকে বলা হয়ে থাকে অরণ্য বৃষ্টিপাত। সাধারণত পূর্ব ভারতের বিস্তীর্ণ যে বনভূমি রয়েছে সেই অঞ্চলে অরণ্য বৃষ্টিপাত বেশি হয়ে থাকে। প্রতীপ ঘূর্ণিবাতজনিত বৃষ্টিপাত, উচ্চচাপ এলাকা থেকে নিম্নচাপ এলাকায় বায়ুর ঊর্ধ্বগমন ও ঘনীভবন থেকে যে বৃষ্টিপাত ঘটিত হয় সেটাকে বলা হয়েছে প্রতীপ ঘূর্ণিবাতজনিত বৃষ্টিপাত। ভারতবর্ষের শীতকালীন যে বৃষ্টিপাত হয় সেটা সাধারণত প্রতীপ ঘূর্ণিবাতজনিত বৃষ্টিপাত হয়ে থাকে। বৃষ্টিপাত যে যন্ত্রের সাহায্যে মাপা হয় তাকে বলা হয় রেইন গজ। রেইন গজের দ্বারা আমরা সহজেই বৃষ্টিপাত মাপি। বৃষ্টিপাত আমরা ইঞ্চির দ্বারাও মাপতে পারি, আবার সেন্টিমিটার দ্বারাও মেপে থাকি।
মানে একদিনে রেইনগজে যদি যতটুকু পরিমাণ বৃষ্টিপাত হয়, যদি ফানেলের মাধ্যমে একটু চিহ্নিত আছে, যে চিহ্নিত অংশ দ্বারা আমরা বুঝতে পারি যে কতটুকু বৃষ্টিপাত হয়েছে। তাহলে আর এই বৃষ্টিপাত পৃথিবীর সব দেশের জন্যই আশীর্বাদ স্বরূপ। আবার কোনো কোনো ক্ষেত্রে এটা আমাদের ক্ষতিও করে থাকে। অতিরিক্ত বৃষ্টিপাত আমাদের জন্য ক্ষতিকর, তবে বেশিরভাগ ক্ষেত্রে বৃষ্টিপাত আমাদের জন্য আশীর্বাদ বা ভালো ফল নিয়ে আসে। যেমন আমাদের দেশে বৃষ্টিপাতটা মূলত আমাদের জন্য আশীর্বাদ স্বরূপ, কারণ আমাদের কৃষিটা সম্পূর্ণ নির্ভর করে মৌসুমী জলবায়ুর এই বৃষ্টিপাতের উপর। ছেলেরা বৃষ্টিপাতটি ভালো করে আরও পড়বে এই তোমাদের কাছে আশা করছি। আজকে এই পর্যন্তই, ভালো থেকো তোমরা সবাই।